কিরে বান্দি, শরীরে চর্বি বেশি নাকি তোর? ওর না কই তোর? আমার বডি দেখাস? কিছু আছে তোর মাঝে? পিচ্ছি বোকাচন্দ্র। অবির হেয়পূর্ণ কথাগুলো আনন্দের শরীরে কাচের টুকরোর মতো বিঁধে যায়, কিন্তু তবুও সে আজ কোনো প্রতিবাদ করে না। কারণ করলেই পুরো এলাকার সামনে আবারও অভি সিন ক্রিয়েট করবে। তারপর আবারও থানা পুলিশ, অভি জেলে, এবং পরিশেষে জেল থেকে বেরিয়ে তাদের বাড়িতে হট্টগোল করা। এইটাই তো গত 3 বছর ধরে হয়ে এসেছে। অভি জিপ থেকে নেমে মুন্ডিটি এক হাতে উঁচু করে ধরে, একদম জিপের সামনে গিয়ে ওপরে উঠে বসে। গাড়ির হেডলাইটের হালকা আলো তার মুখের এক পাশ ছুঁয়ে যায়, অন্য পাশটা ডুবে থাকে অন্ধকারে। এক হাঁটু ভাঁজ করে হাতটা তার উপরে রেখে বসে থাকে সে। ঠোঁটের কোণে হালকা একটা রেখা, যেন ভেতরে ভেতরে কিছু একটা ভাবতে থাকে অভি, কিন্তু মুখে তার কোনো প্রকাশ নেই। চারপাশে নিরাপত্তার মাঝেও অভির উপস্থিতি যেন আলাদা করে চোখে পড়ে। অভি এক হাত উঁচু করে আনন্দের উদ্দেশ্যে বলে, এই শখের বেটি, এদিকে আয়। আনন্দের কপাল কুঁচকে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। অভির কথা শুনেও না শোনার ভান করে থাকে সে। অভি আবারও নেশাগ্রস্ত অবস্থায় বলে, কি রে, কথা কানে যায় না? এক বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনন্দী আওড়ায়, বর্তমানে আপনি নেশাগ্রস্ত, আমি যাব না আপনার কাছে। আনন্দের চ্যাটাক চ্যাটাং কথাগুলো কর্ণপাত হতেই এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে অভি। এক হাতে মুন্ডু ধরে আরেক হাতে চুল ঠিক করতে করতে একদম আনন্দের সামনে এসে দাঁড়ায় অভি। আনন্দের মুখ বরাবর দাঁড়িয়ে খুব জোরে মুখ থেকে হা মেলে বাতাস বের করে। কপাল কুঁচকে চোখ বন্ধ করে ফেলে আনন্দী। অভি মুখ খোলার সাথে সাথে বিশ্রী গন্ধ আর মুখাবয়ব থেকে বেরিয়ে এসেছে, সেটা একমাত্র আনন্দই বলতে পারবে। রীতিমতো গা গুলিয়ে আসছে আনন্দীর। অপর প্রান্তে মুখ থেকে লাল বের করে ফেলেছে সে। তা দেখে হেসে দুটুপুটি খায় অভি। বারে শখের বেটি, বাহ! একে তো বড় গো সম্মান করস না, আবার থু ফেলস। অভির তাচ্ছিল্যময় কথাগুলো শুনে আনন্দে উত্তর দেয়, সম্মান পাওয়ার মতো কাজ করলে তো দিতাম। আচ্ছা। অভি আনন্দের খুব কাছে দাঁড়িয়ে তার কোমরে খুব জোরে চিমটে কাটে। এমন অপ্রস্তুতিকর কোনো কিছু অভি করবে সেটা আনন্দী বুঝে উঠতে পারেনি, যার ফলস্বরূপ খুব জোরে অভির গালে জ্বর বসিয়ে দেয় সে। সেই জ্বর খেয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অভি। রাগে যেন মস্তিষ্ক ফেটে পড়ছে তার। আনন্দী বেশ কর্কশ গলায় আওড়ায়, আপনার মতো বখাটে আমি আর দুটো দেখিনি। ছোটবেলায় একটা ভুল করেছিলাম, তাও নিজের অজান্তে। যে ইচ্ছাকৃত করেছিলাম তাকে তো আপনি ছেড়ে দিয়েছেন, অথচ আমি। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আনন্দী, যেন শত জন্মের আক্রোশ আজ বের করে ছাড়বে। একটু দম নিয়ে আনন্দী আবারও বলে, যেখানে আমি পুরো বিষয়ের সাথে তেমন একটা জড়িয়ে ছিলাম না, সেখানে দিনের পর দিন আপনি আমাকে শাস্তি দিয়েছেন, সাথে আমার পরিবারকেও। কি ক্ষতি করেছি আমরা আপনার? কেন এমন করছেন? আপনি তারই সাজা পেয়েছেন যেটা আপনি করেছিলেন। একজন খারাপ লোক আপনি। আনন্দীর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই তার গালে বেশ কয়েকটা জোরেই চড় বসিয়ে দেয় অভি। সেটা তার সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে আনন্দী। আনন্দের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে অভি। নেশাগ্রস্ত হলেও শরীরে বল তার যথেষ্টই রয়েছে। আনন্দীর চুলের মুঠি টেনে ধরে অভি। তোর জীবনটা আমি তেজপাতা বানাই ছাড়বো ছকের বেটি, অনেক বাড়ছস তুই। আনন্দীকে সেভাবে রেখেই উঠে দাঁড়ায় অভি। 2 কদম পিছিয়ে গিয়ে আবারও আনন্দের উদ্দেশ্যে বলে, তোর জানাজা আমার হাতেই উঠবে বান্দির বাচ্চা, মিলাই আনিস। জিপ নিয়ে নিজের সাঙ্গপাঙ্গদের সাথে বেরিয়ে যায় অভি। আনন্দী তখন মাটিতে বসে থাকে, 2 হাতে চোখের পানি মুছে উপরের দিকে তাকায়। আল্লাহ, এত মানুষ মরে, এই জানোয়ারটা কেন মরে না? ওকে কেন আপনি নিয়ে যাচ্ছেন না নিজের কাছে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আনন্দী। এই অন্ধকার আচ্ছন্ন রাতে তার কান্নার আওয়াজ শোনার মতো, তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। ওপরে আল্লাহ ছাড়া আনন্দীকে আর কেই বা বখাটের হাত থেকে বাঁচাতে পারবে? কেউ পারবে না বলে তো মনে হয় না। দিন যত যাচ্ছে অভি নামক বখাটে আনন্দের জীবনটা আরো বিষণ্ময় করে তুলছে। অন্ধকারে আচ্ছন্ন ঢাকা শহরটি এক আলাদা সৌন্দর্য বহন করে। সারাদিনের কোলাহল পরিপূর্ণ শহরটি নির্বিশেষে ফাঁকা হয়ে ওঠে এই দিনের মতো। এই শহরে অলিতে গলিতে রয়েছে অজানা অনেক গল্প, যে গল্পগুলোর বিস্তীর্ণ বর্ণনা তো রয়েছেই,
তবে তার ইতি টানার মতো কেউ নেই। এভাবে একটির পর আরেকটি ঘটনার সাক্ষী হতে থাকে এই ঢাকা শহর। অভি আর আনন্দের ঘটনাটি ছিল ঠিক সেই রকমই। 2023 সালে এক কিশোরী এমন কিছু একটা করেছিল যেটা পুরো বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রিকায় সব কিছুতেই ছিল এই খবরটি একটা হেডলাইন চলতো নিউজ পোর্টালগুলোতে। তবে খুব বেশি দিন সেই নিউজ এবং খবরগুলো স্থায়ী হতে পারেনি। ক্ষমতা এবং অর্থে জোরে সাদাকে কালো, কালোকে সাদাতে পরিণত করা হয়। লোকটি মুক্তি পায় এবং নির্বিশেষে সব জায়গা থেকে সেই নিউজটিও। আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে আমরা একটা নতুন কিছু পেলে পূর্বের সমস্ত কিছু ভুলে যাই, যেটা সুযোগ অসৎ ব্যক্তিগুলো নিয়ে থাকেন। এই নিউজগুলো ছিল ঠিক সেরকমই। তারপর থেকে শুরু হয় আনন্দী ও তার পরিবারের সর্বনাশ। কথায় রয়েছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আনন্দী এবং অভির বিষয়টি ঠিক সেই রকমই। অভির পৌষ মাস এবং আনন্দীর সর্বনাশ, এভাবেই চলছে তাদের জীবন। জিপ নিয়ে ফাঁকা রাস্তায় ঢাকার মাঝে ছুটতে থাকে অভি এবং তার সাঙ্গপাঙ্গরা। তারাও জানে না বর্তমানে তাদের গন্তব্যটা ঠিক কোথায়। গাড়ি ছুটতে থাকে আপন গতিতে। তার মাঝে হঠাৎ করে ব্রেক কষলে পরিপূর্ণ ধ্যানে ফিরে আসে অভি। বিকৃত মেজাজ নিয়ে সামনে তাকাতেই দেখে এক পথশিশু জিপের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁদছে। পাশ থেকে নোবেল বলে ওঠে, কিরে শালা, মরার জায়গা পাইলি না? শিশুটি কিছু না বলে শুধু কাঁদতে থাকে। অভির চোখ চলে যায় তার হাতে থাকা পলিথিন ব্যাগ ভর্তি খাবারের দিকে। হয়তো কোনো ডাস্টবিন থেকে করিয়ে এনেছে সে। অভি হাতের ইশারা করে পিচ্ছি ছেলেটাকে কাছে রাখে। ইশারা পেতে ছেলেটি ধীরে ধীরে কাছে চলে আসে। অভি একটান দিয়ে হাতে থাকা পলিথিনগুলো গন্ধ শুকে দেখে। অসম্ভব জঘন্য, হয়তো কয়েকদিনের বাসি খাবার। অভি পেছনে তাকিয়ে তার সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্য বলে, গাড়িতে কিছু খাবার আছে খাওয়ার মতো? কবি মাথা চুলকাতে চুলকাতে বলে, ভাই 2 বোতল মাল আর পিৎজা আছে। অভি কড়া চোখে তাকিয়ে পিৎজার প্লেটটা ছিনিয়ে নেয়, তারপর শিশুটির হাতে ধরিয়ে দেয়। শিশুটি খাবার নিয়ে যাবে তার আগেই অভি তার হাত ধরে ফেলে। পকেট থেকে 1000 টাকার নোট বের করে বলে, আগে ডাক্তারের কাছে যা বেটা, শরীর জ্বরে কাঁপতাছে। বাচ্চাটি টাকা নিতে নিতে উত্তর দেয়, সমস্যা নাই মিয়া ভাই, আমার মায়ের কাছে গেলেই ঠিক হয়ে যায় মু। ছেলেটি টাকা নিয়ে হাসি খুশি মুখে রাস্তা পার হয়ে যেতে থাকে। অভি তার খুশির গতি দেখে বলে ওঠে, মানুষ কষ্ট পাইলে মায়ের কাছে যায়, আর আমার তো শালা মাই নাই। জিপে উপস্থিত সকলে এক মুহূর্তের জন্য নিস্তুপ হয়ে যায়। অভি অনাথ হলেও তার মনটা দানবীরের মতো, যত প্রত্যেকের প্রায় চুপ হয়ে থাকে। তখন পাশ থেকে নোবেল একটু সাহস জুগিয়ে অভিকে বলে, চাঁদ ভাই, এখন আমরা কই যামু? আড়মোড়া দিয়ে শরীরের অলসতা তাড়িয়ে চোখে কালো চশমা পড়তে পড়তে অভি বলে, বিলকিসের কাছে যা। পুরান ঢাকার অলিগলি পেরিয়ে রেড লাইট এলাকার দিকে ছুটতে থাকে অভির জিপটি। রাত হলে সেখানে মেয়ে লোকের পাশাপাশি বিলকিস রানীর মনোরম নাচ দেখতে পাওয়া যায়। সেটা দেখার জন্য সব বয়সী লোকেই মদের বোতল হাতে নিয়ে পাড়ি জমায়। যে যত টাকা দেবে বিলকিস সেই রাতের জন্য তার। অবশ্য সেখানে ভদ্রলোকের কোনো সন্তানের আনাগোনা নেই। যত প্রকারের নেশাগ্রস্ত, মাতাল, চোর, ডাকাত, জিন, তাইরকারি, এই তাইকারি আবারটা কি আমি জানি না, আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুনি, নেতা, বিলকিস রানী, সালাম আগমন। তাই বোধ হয় বিলকিসের বয়স হবে 13 বছর বই কি। ঢাকা মানুষের বাসায় কাজে দেওয়া প্রলোভন দেখিয়ে 13 বছর বয়সে ছোট বিলকিনকে নিষিদ্ধ পরিতে বিক্রি করে দেয় তার আপন মামা। বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পায় সে। তখন অবশ্য তার নাম ছিল আশালতা, কিন্তু সেই নিষিদ্ধ এলাকায় এমন নাম তো আর চলে না। তাই কোনো এক শহরের বিশিষ্ট বড়লোক নিষিদ্ধ পল্লীতে আশালতার শ্লীলতাহানি করে তার নাম উপাধি দিয়েছিল বিলকিস রানী। সেই থেকে আশালতা কোনো এক নিষিদ্ধ ফাঁকা রাস্তায় মারা যায়। এখন যে রয়েছে সে বিলকিস রানী, সহজ ভাষায় পতি। তার না আছে কোনো সম্মান, আর না আছে সে এলাকা থেকে বের হওয়ারও, ফরিদপুরে নিজের মায়ের কাছে ছুটে যাওয়ার কোনো উপায়। তাকে স্পর্শ তো অনেক লোকই করেছে, তবে ভালো কেউ বাসেনি। বিলকিসের সময় একটাই চাওয়া ছিল, সে চাঁদের বউ হবে।
যতদিন থেকে চাঁদ আড্ডাখানায় যোগদান করেছে সেদিন থেকে বিলকিস নিজ কল আর কাউকে স্পর্শ করতে দেয়নি। অবশ্য চাঁদের নীতিও রয়েছে, সে কোনো মেয়েকে স্পর্শ করে না। যতবার আসে নেচে গিয়ে দুটো কোমর দুলিয়ে চলে যায়। আজ হয়তো তার ব্যতিক্রম হবে না। চাঁদ আসবে, নাচবে, তারপর আবারও বিলকিসের মনে ভালোবাসার সুপ্ত অনুভূতি জাগিয়ে চলে যাবে। রাত তখন বেশ গভীর। অভির জিপ সবেমাত্র বিলকিস রানীর কোঠার সামনে দাঁড়ায়। জিপের আওয়াজ পেতে খোলা জানলায় বিশাল মরাজ দাঁড়িয়ে ওঠে বিলকিসের রানী। ভিড় ঠেলে অভিকে আসতে দেখে দু আঙ্গুল ইশারা করে অভিকে মাঝখানে ডাকে বিলকিস। অভি আসবে আর সে গাইবে না, নাচবে না, এটা তো অসম্ভব। বিলকিস সুন্দর মতো কোমর বাঁকিয়ে বাঁকিয়ে দাঁড়ায়। হলুদ লাইটের আলোয় বিলকিসের ধনুকের মতো পেটটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অভি নিজের মুন্ডু এক হাতে উঠাতে উঠাতে গাইতে থাকে, প্রেমপ্রীতির ছন্দে ময়না, প্রেমপ্রীতির ছন্দে ময়না, এমনই কোমর দুলাইছে, রসিক আবার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হায়রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। অভির সাথে সাথে তাল মেলাতে থাকে বিলকিস। সেও সুন্দর মতো নাচতে নাচতে গিয়ে ওঠে, মন মজানো রসের কথায়, মন মজানো রসের কথায় প্রেমরি জালে ফাঁসাইছে, রশিদ আমার মন বান্ধাইয়া পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধাইয়া পিঞ্জর বানাইছে। সারাটি রাত বিলকিসের সাথে সমান তালে কোমর দুলিয়ে নাচে অভি। তাদের দেখলে কেউ বলবে রাত ছোট। নাচের শেষ সেখানে হাজার হাজার মানুষ বিলকিসকে এক রাতের জন্য সঙ্গী করতে চায়। সেখানে বিলকিস তাদের টাকা তাদের মুখের উপর ছুঁড়ে মেরে অভির কাছে চলে আসে। চাঁদ, বিলকিসের ডাক শুনে অভি সাঙ্গপংরা চলে যায় অন্যত্র। জিপের সামনে দাঁড়িয়ে থাকে শুধু বিলকিস আর অভি। কিছু কইবি না বাইজি? বিলকিস হালকা হেসে অভির কাছাকাছি গিয়ে দাঁড়ায়। একমাত্র অভি তাকে বাইজি বললে সে বিন্দুমাত্র অপমান বোধ করে না, বরং আরও ভালোবাসে সেই ডাকটিকে। আমার লগে আজকে রাতটা থাকবি? জিপে বসতে বসতে অভি তার সাঙ্গপাঙ্গতির ইশারা করে জিপে ওঠার জন্য। তারপর বিলকিসকে উদ্দেশ্য করে বলে, এই চাঁদ সবার আকাশে উদয় হয় না, একমাত্র তার আকাশে উদয় হইব যে আমারে তিল কবুল করিব। চোখে কালো চশমা পরে বেরিয়ে পড়ে অভি তার জিপ নিয়ে। ফাঁকা রাস্তায় বিল গিয়ে শুধু তার চলে যাওয়া দেখে মুচকি মুচকি হাসতে থাকে। বউ তো তোর আমি হমু চাঁদ, বিলকিসের আকাশে চাঁদ উঠবই। পূব দিকের সূর্যটি যেন এক সুন্দর সকালের বার্তা নিয়ে এসেছে আজ। তার ঝলমলে কিরণে হয়তো কেউ পুড়ে ছারখার হবে, নতুবা কেউ পরম যত্নে তার রশ্মিগুলোকে শরীরে মাখবে। অবশ্য ডিসেম্বরের সূর্য তেমন একটা কিরণ ছড়াতে পারে না, আর না ধরনী তাতিয়ে তুলতে পারে। একটা মিষ্টি শীত শীত ভাব চারপাশে জুড়ে শরীর মন উজাড় করে দিয়ে যায়। নভেম্বরের বিকেল বেলাটা বেশ ঠান্ডা পড়ে। সিম্পল সোয়েটার শরীরে জড়ায়, চুলগুলো পনিটেল করে কাঁধে ব্যাগ নিয়ে বান্ধবীদের সাথে বেরিয়ে পড়ে আনন্দী। বরাবরের মতো 4:15-তে ছুটি রয়েছে। মিড সেফটি হওয়ায় প্রতিনিয়ত এই সময় ছুটি হয় তার। মর্নিং সেলফে স্পেস না থাকায় মিড শিফটের ক্লাস করতে হয় আনন্দীর, যার ফলে প্রতিদিনই ভাত ঘুম নষ্ট হয় তার। ব্রেনও গরম হয়ে যায়। কলেজ থেকে বেরোতেই আনন্দী দেখতে পায় বেশ অনেকটা দূরে একটা কালো জিপ রাখা, তার একটু সামনেই V4 বাইকটি রাখা, যেন অভির সিগনেচার বাইক। শর্ট ফিল্ম, শর্ট পাঞ্জাবি এবং মুন্ডির সাথে সাথে বাইকটিও অভির ডেটিং লুকের কমপ্লিট করে, একদম আলফা মেইলের মতো। দূর হতে অভির এক ঝলক স্পষ্ট দেখতে পায় আনন্দী, দেখে কপাল কুঁচকে বলে, বকাঠি। অভি দেখেও না দেখার ভান করে একটা রিক্সা নিয়ে উল্টো দিকে যেতে থাকে সে। আনন্দীকে যেতে দেখে অভি বলে, বান্দি কামটা করলো কি, চাঁদরে ইগনোর করলো, ওরে এবার সত্যি সত্যি খাঁচায় ভর্তি হইব। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছেন কায়নাত খান কবিতা, পর্ব 8। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আজকে, কালকে দেখা হবে একটি নতুন পর্বের সাথে। ধন্যবাদ।